ভোরের সূর্য ধানের ডগায়, রাতের আধার কেটে গিয়ে আলোকোজ্জ্বল প্রকৃতি জেগে উঠছে নতুন একটি ভোরকে বুকে ধারণ করে। শ্যামল প্রকৃতির অপরূপ লীলাভূমি এই গ্রামে রয়েছে প্রকৃতির আদিমতম রূপের সমাহার। মাঠ ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, এ যেন আদি বাংলার সমৃদ্ধ এক রূপ। এই গ্রামটি বর্তমান রংপুর বিভাগের দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় অবস্থিত। নাম চৌধুরী গোপালপুর। এখানে প্রাণীকুলের এবং পক্ষীকুলের বিভিন্ন প্রজাতিরা নির্ভয়ে ধারণ করে তাদের জীবন জীবিকা। এই গ্রামটিতে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি বসবাস করে 40 ঘর সাঁওতাল আদিবাসী। কালের বিবর্তনে এবং বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি এরা সমান সুযোগ সুবিধা পায়নি, তাই সভ্যতার মানদণ্ডে তারা এগুতে পারেনি বেশি দূর। কিন্তু তারপরেও তাদের জনগোষ্ঠীর সূর্য সন্তানেরা এগিয়ে যাওয়ার জন্য চালিয়ে যাচ্ছে অদম্য প্রচেষ্টা। লিটন বাস্কি এই সাঁওতাল জনগোষ্ঠীর এরকমই একজন সন্তান। তার নিজের জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তার ক্ষুদ্র সামর্থ্যে চালিয়ে যাচ্ছেন অদম্য প্রচেষ্টা। লিটন বাস্কি আমাদের দেশের সন্তান, তিনি আদিবাসী বাংলাদেশী, তাই তার অদম্য স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা এবং তার জনগোষ্ঠীর কিছু টুকরো দৃশ্য নিয়েই আমাদের আজকের তথ্যচিত্র অদম্য বাংলাদেশ। লিটন বাস্কি ভোরবেলার প্রস্তুতি শেষ করে বের হন ঘর থেকে। তারপর তার বাইসাইকেলটিকে সঙ্গী করে ছুটে চলে। এক বুক সাহস আর অফুরন্ত স্বপ্ন চোখে তিনি ছুটে চলেন তার কর্মস্থলে। দুই দিকে সবুজ ফসলের মাঠ আর মধ্যেখানে সরু কাঁচা রাস্তায় ছুটে চলে তার বাইসাইকেল। লিটন বাস্কি কাজ করেন একটি বিদেশি মিশনারি স্কুলে। সেখানে তিনি কোমলমতি বাচ্চাদের পাঠ দান করেন। লিটন বাস্কির স্কুলের কার্যক্রম চলতে চলতে আমরা দেখে আসি তার সম্প্রদায়ের দিন শুরুর কিছু কার্যক্রম। সাঁওতালদের মধ্যে নারীরাই বেশি পরিশ্রমী। কৃষি মৌসুমে তারা চাষাবাদ করে, আর যখন কৃষিকাজ তেমন থাকে না তখন তারা বিভিন্ন বাড়িতে দিনমজুরি এবং ফসলের মাঠ থেকে ঘাস সংগ্রহের কাজ করে থাকে। এখন মাঠে ধান লাগানোর কাজ শেষ, তাই তারা ধান খেতে জন্মানো আগাছা বিশেষ ঘাস সংগ্রহ করছে। বিকেল পর্যন্ত সাঁওতাল রমণীরা এই ঘাস সংগ্রহ করবেন। এই রমণীদের 5 বছর বয়সী সব শিশুরা চলে গেছে স্কুলে, আর একান্ত কম বয়সী শিশুরা বাড়িতে তাদের নানি দাদিদের কাছে রয়েছে। সাঁওতাল আদিবাসী পুরুষরা রমণীদের তুলনায় কম পরিশ্রমী হলেও তারা ঘরবাড়ির টুকটাক কাজ করে থাকে এই সময়। এখন দুপুর। লিটন বাস্কির কর্মস্থল স্কুলের পাঠদান কাজ শেষ। এখন তিনি নিজেদের জনগোষ্ঠীর দৈনিক খোঁজখবর নিতে বের হবেন। দুপুরের শেষ পর্যন্ত তিনি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এই কাজটি করেন। আচ্ছা, বাচ্চা কখন আসে স্কুল থেকে? সকাল 5টার দিকে। 5টায়? ঠিক আছে। বাচ্চারা কি রাত্রে পড়াশোনা করে? হ্যাঁ। দিদি কেউ বাসায় আছেন? দিদি কি ব্যাপার, কেউ নাই নাকি? দিদি কেউ বাসায় আছেন? অনেক সময় কোনো বাড়িতে লোকজনই থাকে না, কারণ তারা দিনমজুরি বা মাঠে ঘাস কাটতে চলে গেছে। তাতে কি, লিটন বাস্কি তার সাইকেল নিয়ে ছুটে চলেন অন্য বাড়ির খোঁজ খবর নিয়ে। তাদের স্বাস্থ্য, শিক্ষা, বাচ্চাদের প্রতিদিনকার রুটিন, এইসব তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ দান করে
সাহায্য করাই লিটন বাস্কির প্রতিদিনের ব্রত। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে আসছে। সাঁওতাল রমণীরা তাদের কাটা ঘাস নিয়ে বাজারে যাচ্ছে। বাজারের একটি নির্দিষ্ট জায়গায় তারা তাদের ঘাসের আঁটি সাজিয়ে বসে। দূর দূরান্ত থেকে গৃহস্থরা তাদের গবাদি পশুর জন্য এই ঘাস কিনে নিয়ে যান। সাঁওতাল রমণীরা তাদের ঘাস বিক্রির পয়সা দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করে। এইদিকে দুপুরের খাবার খেয়ে লিটন বাস্কি তার জনগোষ্ঠীর শিশুদেরকে বিভিন্ন বিষয়ের উপর পাঠদানের কাজ শুরু করেছেন। ছুটির পর তারা লিটন বাস্কির কাছে পাঠ গ্রহণ করছে। লিটন বাস্কি আজ তাদের ডায়রিয়া এবং এর প্রতিকার সম্পর্কে বোঝাচ্ছেন। ডায়রিয়া যখন মানুষের হয়, আমাদের যখন হবে, তখন কি খুব বেশি খরচ এটার? হ্যাঁ, এর আগেও তোমাদের বলেছি যে ডায়রিয়া হলে কি কি করতে হয়। হ্যাঁ, স্যালাইন খাইতে হয়, ডাবের পানি খাইতে হয়, তাই নয়? তারপরে চাল ধোয়া পানি, আবার অনেক কিছু আমরা খাইতে পারি, ঠিক না? তার এই উদ্যমী প্রচেষ্টা দেখে আমাদের মনে হয়েছে আসলে আমরা শহরের বাসিন্দারা চিন্তা এবং কর্মে গ্রামের এই যুবকের চেয়ে অনেক পিছিয়ে। লিটন বাস্কির একটি পাঠদান শেষ হতে না হতেই আরও ছেলেমেয়েরা চলে আসে তার বাড়ির সামনের মাঠে। সেখানে তিনি তাদেরকে বিভিন্ন বিষয়ের উপর পাঠদান করেন। তার আজকের পাঠদানের বিষয় হচ্ছে আত্মিক। কি করে? ঈশ্বর কিংবা আল্লাহ পরিচালনা করেন, এবং সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। তো প্রথমেই আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই যে তোমরা যখন সকালে ঘুম থেকে ওঠো তখন তোমরা কি করো? হ্যাঁ, মোনাজাত করি। বিছানাতে উঠেই মোনাজাত করতে হবে, স্মরণ করতে হবে যে আল্লাহ তুমি আমাকে সুন্দর রেখেছো, আজকে আমি সুন্দর সকাল দেখার সুযোগ। তিনি শিশুদেরকে সুন্দর উপমায় পরিচয় করিয়ে দিচ্ছেন ঈশ্বর এবং তার কর্মকাণ্ড সম্পর্কে। বলছেন কিভাবে ঈশ্বরের কাছে তারা তাদের কৃতজ্ঞতা সমৃদ্ধ প্রার্থনা করবে। লিটন বাস্কির কাজের ফাঁকে আমরা কথা বলেছিলাম তার সাথে। তিনি বললেন, আমি একটা স্কুলে কর্মরত আছি এবং স্কুলটার নাম হচ্ছে কম্প্যাশন ইন্টারন্যাশনাল। এবং আমি প্রথমত খুব পড়াশোনা করে আমি একটু বেকারি ছিলাম বাসায়, এবং দেখলাম যে আমার পার্শ্ববর্তী একটা মিশনে সেই কম্প্যাশন যখন চলে আসলো তখন আমার একটা আগ্রহ পোষণ হলো যে আমি সেখানে একটু কাজ করি। সেই আদিবাসী বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি আমার চিন্তাভাবনা আছে যে আমি আমাদের এই আদিবাসী কমিউনিটিকে আমি ডেভেলপ করতে চাই। এই ছোটো ছোটো বাচ্চারা একসময় কম্পিউটার ডিপ্লোমা করে একসময় তারা সেই ট্রেনিং সেন্টার তারা খুলবে, এ ধরনের চিন্তাভাবনা আমি করি। এই প্রাতিষ্ঠানিকে এসে আমি একটা অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা হচ্ছে যে আমাকে ভালো লেগেছে এবং জাস্ট এক্সপিরিয়েন্স, এখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করে এই আমার জাতির জন্য, এই কমিউনিটির জন্য, এদেরকে ডেভেলপ করার লক্ষ্যে আমি নতুন একটা প্রাতিষ্ঠানিক যেন করতে পারি। আর এই প্রাতিষ্ঠানিকের মধ্য দিয়ে যেন এই ছোটো ছোটো সন্তান এবং এই জাতি যেন আজকে উন্নতির দিকে ধাবিত হতে পারে। মুগ্ধ হতে হয় এমন শুনলে, আশ্চর্য হতে হয় এমন দেখলে। কারণ নগর সভ্যতায় আমরা কিছু স্বার্থপর মানুষ মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ে নাক ডেকে ঘুমাই, আর নোংরা বস্তিতে অভুক্ত শিশুরা না খেয়ে ক্লান্ত স্বরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এখন শেষ বিকেল, সাঁওতাল পল্লীর পুরুষরা কেউ কেউ রান্না করছেন, আবার কেউ বা ঝাড়ু দিচ্ছেন, কেউ মাটি কেটে নিয়ে যাচ্ছে ঘরের দেয়াল গড়ার জন্য। তো আমার টার্গেট হচ্ছে যে আমি এমন শিক্ষা এদের মধ্যে দিয়ে আমি চালু করব যেন এরা এক সময় সবার সঙ্গে মিশতে পারে এবং সম অধিকার যেন তারা লাভ করতে পারে। কারণ আমরা বাংলাদেশি নাগরিক এবং আমরাও তো একসময় ভোট দিই বাংলাদেশ সরকারকে। প্রাকৃতিক নিয়মে আমরা যখন দেখি প্রাণী জগতে নারী পুরুষের কোনো বৈষম্য নেই। যেমন পাখি, তারা একই সমান্তর, স্বামী স্ত্রী তারা একই সমান্তরালে তারা উড়ে বেড়ায় এবং তারা চেষ্টা করে যেন তারা দুজনে মিলে তারা বাসা বাঁধে। যেমন অন্য ধর্মাবলম্বীর ভিতরে আমরা দেখেছি যে তারা নারীদের খুব বেশি একটা প্রাধান্য দেয় না, তারা সবসময় চায় যে মেয়েরা একটু নত থাকুক। আমাদের সাঁওতাল সমাজে সেই বৈষম্যটা নাই। সাঁওতাল সমাজের নারী পুরুষ তারা উভয়েই তারা মাঠে কাজ করে এবং তারা একই সঙ্গে তারা পরিশ্রম করে।
তো আমি চিন্তা করি যে বাংলাদেশ সরকার যদি এই জাতিগোষ্ঠীর জন্য একটু চিন্তা করে, একটু সুযোগ সুবিধা যদি এই জাতিগোষ্ঠীকে দেয়, তাহলে এই জাতি আরও উন্নয়নের দিকে ধাবিত হতে পারবে। একসময় হয়তো আমি থাকবো না, একসময় বুড়ো হয়ে যাব, একসময় অচল হয়ে যাব, কিন্তু এই সন্তানরা একসময় প্রতিষ্ঠানকে পরিচালনা করবে। তারা শিক্ষা দীক্ষায় তারা বড় হবে, তারা ভালো চাকরি করবে, তাদের পরিবার সচ্ছল হবে, উজ্জ্বল ভবিষ্যৎ তারা গড়বে, এটা আমার প্রত্যাশা। পাতার ফাঁকে এক ফালি চাঁদ। সাঁওতাল পল্লীর রাত অন্য অঞ্চল থেকে একটু বেশি অন্ধকারাচ্ছন্ন, কারণ এ পাড়ায় বিদ্যুৎ নেই। হারিকেন জ্বালিয়ে লিটন বাস্কির ছাত্রছাত্রীরা তাদের রাতের পড়া শেষ করছে। সারাদিন পরে সাঁওতালরা এখন পেট ভরে রাতের খাবার খাচ্ছে। কিছুক্ষণ পরেই শুরু হবে তাদের রাতের গান বাজনা। শত দারিদ্র্যের মাঝেও তাদের এই সঙ্গীত এবং নৃত্য আমাদের সুন্দর জীবনের কথা বলে, বলে অদম্য স্বপ্নকে বুকে ধারণ করে এগিয়ে যেতে। লিটন বাস্কি ও তার সাঁওতাল আদিবাসীদের জীবনযাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয় সুকান্তের সেই কবিতা, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।